আংটিটি সোনার তৈরি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? দ্য রিং ইজ মেড ফ্রম গোল্ড, মেড উইথ গোল্ড, নাকি হবে মেড অফ গোল্ড, মেড বাই গোল্ড? এই চারটার মধ্যে কখন কোনটা ব্যবহার করব আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আসনাইনা, এন্ড হোপ ইউ অল আর ডুইং ওয়েল উইথ দ্য গ্রেস অফ মাই আল্লাহ। আমরা মেড ক্লাস প্রিপোজিশনস নিয়ে অনেক বেশি কনফিউজড থাকি যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। আজকের ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা দেখব মেড অফ এর ব্যবহার। মেড অফ, যখন আমি কোনো কিছু তৈরি করব এবং তৈরি করার সময় যে মূল উপাদানটা আমি ব্যবহার করছি, তৈরি করার পরে সেই মূল উপাদান আর চেনা যায় না, একদমটাই পরিবর্তন হয়ে যায়, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করব। মেড ফ্রম মানে আমাদের মূল উপাদান যেটা, সেটা কি হয়, চেনা যায় না, একদমই চেনা যায় না যে কোন উপাদান দিয়ে এই জিনিসটাকে বানানো হয়েছে। যেমন কাগজ কাঠ থেকে তৈরি। এখন কাগজ দেখলে আমরা বুঝি না যে এটা কাঠ থেকে তৈরি, তাই এখানে হবে মেড ফ্রম। কাগজ কাঠ থেকে তৈরি, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো, paper paper is made, ওকে, is made, এখানে কি হবে, মেড ফ্রম হবে, মেড ফ্রম উড, ওকে, মেড ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড, এখানে মেড ফ্রম হবে কারণ এখানে যে মূল উপাদান কাঠ, সেটা কিন্তু একদমই চেনা যায় না। তারপর হচ্ছে চিজ দুধ থেকে তৈরি। এখন চিজ যে দুধ থেকে তৈরি, সেটা কিন্তু দুধ কিন্তু আমরা দেখতে পাই না, একদমই মূল উপাদান হচ্ছে এখানে দুধ, এই মূল উপাদানটাকে একদমই চেনা যায় না, সেক্ষেত্রে হবে কি, মেড ফ্রম। আমরা সেন্টেন্সটিকে এভাবে বলবো, চিজ চিজ ইজ মেড ফ্রম, এখানে কি হবে, মেড ফ্রম হবে, ওকে, মেড ফ্রম মিল্ক। তারপর আসি মেড উইথ। যখন কোনো খাবার বা কোনো একটা জিনিস একাধিক উপাদান দিয়ে তৈরি করা হয় এবং বিশেষ কোনো উপাদানকে হাইলাইট করা হয়, তখনই কিন্তু আমরা মেড উইথ এই প্রপোজিশনটা ব্যবহার করব। মেডের সাথে কি হবে, উইথ হবে। যেমন এই কেকটি ডিম, চিনি ও ময়দা দিয়ে তৈরি। এখানে একাধিক উপাদান আছে। দিস কেক ইজ মেড উইথ, ওকে, এখানে কি হবে, মেড উইথ। This cake is made with eggs, sugar and flour. This cake is made with eggs, sugar and flour. যেহেতু এখানে অনেকগুলো উপাদান আছে, এর জন্য এখানে কি হবে, মেড উইথ হবে। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এই সেন্টেন্সের ইংলিশ কি হবে। স্যুপটি মুরগি ও সবজি দিয়ে তৈরি। এখন দেখব মেড অফ। মেড অফ সাধারণত তখন ব্যবহার করব যখন কোনো বস্তু কোনো একটি মূল উপাদান দিয়ে তৈরি করা হয় এবং সে মূল উপাদানটি সহজেই চেনা যায় যে এই জিনিসটা কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা মূল উপাদান কি করব, সহজেই চিনতে পারব। ওকে, সহজে মূল উপাদানটা চেনা যায়, সেক্ষেত্রে আমরা এখানে মেড অফ ব্যবহার করব। যেমন এই টেবিলটি কাঠ দিয়ে তৈরি, তাহলে কোন কাঠ দিয়ে তৈরি আমরা কিন্তু ইজিলি এটাকে বুঝতে পারি যে এই টেবিলটা কাঠের তৈরি। ওকে, তাহলে মূল উপাদানটা সহজেই চেনা যাচ্ছে যে এই টেবিলটা কাঠের তৈরি, দেখে বোঝা যায় যে এটা কাঠের একটা টেবিল। সেক্ষেত্রে এখানে কি হবে, মেড অফ ব্যবহার করতে হবে। তাই সেন্টেন্সটাকে এভাবে আমরা বলবো, দিস দিস টেবল is made of, ওকে, এখানে কি হবে, মেড অফ, এখানে মেড অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, এখানে অফ প্রিপোজিশন হবে। ওকে, দিস টেবল ইজ মেড অফ উড, কাঠের তৈরি উড। ওকে, তারপর আংটিটি সোনা দিয়ে তৈরি। তাহলে সোনা হচ্ছে মূল উপাদান এবং মূল উপাদানটাকে সহজে আমরা চিনতে পারি, সেক্ষেত্রে এখানে কি হবে, মেড অফ ব্যবহৃত হবে। ওকে, দ্য রিং The ring is made of. The ring is made of.
ওকে, এখানে কি হবে? মেড অফ এই প্রিপোজিশনটা হবে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এখন আমরা দেখব মেড বাই। কখন আমরা এই বাই প্রিপোজিশনটাকে ব্যবহার করি। বাই সাধারণত আমরা পার্সন অথবা কোম্পানির জন্য ব্যবহার করে থাকি যে কোন ব্যক্তি এই জিনিসটাকে বানিয়েছে, কে এটি তৈরি করেছে তা বোঝাতেই কিন্তু মেড বাই ব্যবহার করা হয়। তাহলে পার্সন, মেড বাই এর পর কি হবে? পার্সন অথবা কোনো কোম্পানির না আমরা ব্যবহার করতে পারি। যেমন এই ড্রেসটি আমার মা বানিয়েছিলেন। আমার মা, তাহলে এখানে মা হচ্ছে একজন পার্সন, একজন ব্যক্তি। সেক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমাদেরকে এভাবে বলতে হবে, দিস ড্রেস দিস ড্রেস ওয়াজ মেড বাই। ওকে, এখানে কি হবে? মেড বাই, মেড বাই মাই মাদার, মাই মাদার, আমার মা বানিয়েছিলেন। ওকে, তাহলে মাই মাদার হচ্ছে কি? পার্সন। সেক্ষেত্রে এখানে কি হবে? কে বানিয়েছিলেন, এটা উত্তরে কি হবে? মেড বাই। ওকে, তারপর গাড়িটি টয়োটা কোম্পানি তৈরি করেছে। তাহলে এখানে কি হবে? গাড়িটি, দ্য কার ওয়াজ মেড বাই। ওকে, এখানে কি হবে? মেড বাই টয়োটা। তাহলে কোনো পার্সন বা কোম্পানির ক্ষেত্রে আমরা মেড বাই এটা ব্যবহার করতে পারি। কে বানিয়েছে, যখন পার্সনের বা কোম্পানির উপর আমরা ফোকাস করব তখন কিন্তু মেড বাই এটা হবে। এখন আমরা কয়েকটা কুইজেস দেখে নেব যে আমরা আসলে পারছি কিনা। দ্য কেক ওয়াজ মেড ব্ল্যাঙ্ক মাই সিস্টার। আমার বোনের দ্বারা কেকটা বানানো হয়েছে। এখন মাই সিস্টার হচ্ছে কি? পার্সন। সেক্ষেত্রে কে বানিয়েছে? আমার বোন বানিয়েছে। এজন্য এখানে কি হবে? মেড বাই। এখানে আমরা কি করব? বাই এটা ব্যবহার করব। The cake was made by my sister. This salad is made blank cucumbers, tomatoes and lettuce. এর সেক্ষেত্রে এখানে কোন প্রিপোজিশনটা হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। তারপর this glass is made blank glass. এই গ্লাসটা কাচের তৈরি, বা এই কাচের গ্লাসটা কাচের তৈরি। তাহলে কাচের যে তৈরি সেটা আমরা চোখে দেখতে পারছি, সহজে চেনা যাচ্ছে যে এটা হচ্ছে কিসের তৈরি? কাচের তৈরি, গ্লাসের তৈরি। সেক্ষেত্রে এখানে কি হবে? মেড অফ। ওকে, দিস গ্লাস ইজ মেড অফ গ্লাস। তাহলে আমরা বলতে পারি মেড ফ্রম আমরা ব্যবহার করব যখন মূল উপাদানটা চেনা যাবে না, তখন মেড উইথ হবে যখন একাধিক উপাদান নিয়ে কোনো একটা জিনিস তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে। মেড অফ হবে যখন মূল উপাদানটা আমরা সহজেই চিনতে পারি যে এটা এই উপাদান দিয়ে তৈরি। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড। এই রিংটা সোনার তৈরি। তাহলে এখানে কি হবে? মেড অফ, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর মেড বাই, কে বানিয়েছে। যদি পার্সন বা কোম্পানির জন্য আমরা ফোকাস করি যে এই জিনিসটা কে বানিয়েছে, পার্সন, তখন কি হবে? মেড বাই, তারপর যে বানিয়েছে তার নামটা আমরা উল্লেখ করব। আশা করছি এই প্রপোজিশন নিয়ে যে কনফিউশন ছিল মেডের সাথে সেটা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।